যতদিন না সনাতনী মানুষজন সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আমাদের এই 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 দুর্ভাগ্য চলতে থাকবে। শুভেন্দুবাবু দিলীপবাবুকে জেতানোর জন্য যে অর্থে পরিশ্রম করেছে ধ্যান ধারণার বাইরে। শুভেন্দুবাবু অ্যাজ এ লিডার অফ অপোজিশন হি হ্যাজ ডান এ রিমার্কেবল পারফরমেন্স। এই কথাটা আমি আজ থেকে বলছি না। শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেটা সম্পূর্ণভাবে প্রশংসনীয়। কোনোভাবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিদের মধ্যে একটা জোশ পয়দা করতে পেরেছে। দ্বিতীয় ইউপিএ সরকার যখন হয়েছিল তখন কিন্তু কংগ্রেসের সাংসদ সদস্য ছিল কতজন জানেন তো? 209 জন। তো সেই কংগ্রেস যদি এখন ভারতীয় জনতা পার্টিকে জ্ঞান দেওয়া শুরু করে, খুব লজ্জা লাগে দেখে। দলের আমলা গামলাদের আটকে আর কি করবে? তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ অনেকে বসে আছে। তৃণমূল কংগ্রেসের একটুখানি বাজারটা খারাপ হতে দিন না, দেখবেন দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো এই নির্বাচনটাই যদি আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আজকে 25-এর উপর আসন পেত, আপনি দেখতেন তৃণমূল কংগ্রেসকে মার্কেটে খুঁজে পাওয়া যেত না। আমি যতদূর জানি ভারতীয় জনতা পার্টির বহু নেতাদের সাথে তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক সাংসদ যোগাযোগ রাখে। সময় মতন দেখতে পারবেন। হ্যাঁ, ও ছোটবেলায় আগে হরলিক্স চাটতো, এখন চটি চাটে। কলকাতা যে প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করব, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই চলছে ভোট পরবর্তী হিংসা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট বিরোধীরা, কোথাও বিরোধীদের মারধর, আবার কোথাও বিরোধীদের বাড়িতে হামলা, প্রায় সর্বত্রই হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাজ্যে কবে থামবে হিংসা, কি বলবেন? দেখুন, এটা তো এই সরকারের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই ধরনের নির্বাচনের পর সন্ত্রাস, হানাহানি এগুলো করা। এবারে যেটা অদ্ভুতভাবে আরো বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, যেটা আমরা বাঙালি হিসাবে লজ্জাবোধ হয়, প্রচুর ক্ষেত্রে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যারা মুসলমান মানুষজন, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর আক্রমণ করার জন্য। বিভিন্ন সনাতনী মানুষজন আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে লেলিয়ে দিচ্ছে শাসক দলের লোকজনরা। খুব খারাপ লাগে ভাবতে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ একটা মেরুকরণের রাজনীতির দিকে রাজ্যটাকে নিয়ে যাচ্ছে। এখানে যেভাবে মুসলমান লোকজনদেরকে খেপিয়ে তোলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সনাতনী মানুষজনদের বিরুদ্ধে, এই লড়াইটা কিন্তু এরপরে এই পরের পর্যায়ে আর রাজনৈতিক লড়াই থাকবে না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির দিক নির্দেশ করছেন, এর পরবর্তী বিষয়টা কিন্তু আর রাজনৈতিক লড়াইয়ের জায়গায় থাকবেন না। এটা সব থেকে ভয়ঙ্কর। আমি রাজনৈতিক হিংসা হানাহানির বাইরে গিয়েও যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই সনাতনী মানুষজনদের উপর এই যেভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তারা যে আক্রমণ সংগঠিত করছে বিভিন্ন সনাতনী মানুষজনদের উপর। আমি বিভিন্ন জায়গাতে গেছি। আমি যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই। আমি ব্যারাকপুরে যেদিনকে নির্বাচনের পরের দিন যেদিনকে ঘুরছিলাম, আমাদের একজনের বাড়িতে আক্রমণ হয়েছে এবং সেখানে যখন আক্রমণ হয়েছে আমরা গেছি, আমি এবং আমাদের প্রার্থী ছিলেন অর্জুন সিং, বিদায়ী সাংসদ। আমরা যখন গেলাম তখন ওখানে আমাদের সমর্থকরা যারা ছিল, কর্মী সমর্থক, তারা বলছে যে আমাদের বাড়িতে বেশ কিছু মুসলমান লোকজন এসে তাদেরকে বলতে থাকে এবং বলে যে বাড়ি ভেঙে গুড়িয়ে দেবো, মহিলাদের রেপ করব, বাচ্চাদের কেটে কচু কাটা করব। এবং তাদের একটাই বক্তব্য যে এই রাজ্যে থাকতে হলে তৃণমূল করতে হবে, এই রাজ্যে থাকতে হলে আমাদের কথা অনুযায়ী চলতে হবে। এই জিনিস যদি চলতে থাকে, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে রাজনৈতিক জায়গা থেকে বিষয়টা কিন্তু অন্যদিকে একটা শিফট হয়ে যাচ্ছে। এটা আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর একটা ভবিষ্যতের ইঙ্গিত করছে। আর কোথাও আমরা দেখছি যেভাবে বিজেপি কর্মীদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, কোথাও কোথাও শুনতে পাচ্ছি তারা বাড়ি ছাড়া অনেকেই। বিজেপি কর্মীদের এই যে ক্ষতিপূরণ, সেটা মিটবে কি করে? দল কি পাশে থাকবে? দল তো অবশ্যই পাশে আছে। দেখুন, ক্ষতির জায়গাটা তৃণমূল কংগ্রেস তাদের যে ক্ষতি করছে সেই জায়গা থেকে ক্ষতি তো কেউ কোনোদিন ভরপাই করতে পারবেন না। তাদের যে দিন চলে যাচ্ছে, তাদের যে সময় চলে যাচ্ছে, তাদের যে শারীরিক ক্ষতি হচ্ছে বা যাচ্ছে, এগুলো তো কেউ মেটাতে পারবে না। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা এত দুর্বল নয়, পশ্চিমবঙ্গের সনাতনী মানুষজনরা এত দুর্বল নয়। সনাতনী মানুষজন যারা আছেন, বৃহৎ অংশের সনাতনী মানুষজনরা তারা জাগ্রত হয়েছেন। এখনো বহু অংশের সনাতনী মানুষদের জাগ্রত হওয়া বাকি আছে। তাদের উপরে যেভাবে সংগঠিত আক্রমণ হচ্ছে, যেভাবে শাসক দলের নেতৃত্বে বিশেষ করে সনাতনী মানুষজনদের উপর যেভাবে সংগঠিত আক্রমণ হচ্ছে, তাতে করে এরপরেও যদি সনাতনী মানুষজনরা না জাগে, তাহলে তো একটা সময় আসবে আমাদেরকে এই যে হুমায়ুন কবির যে কথাটা বলেছিলেন 30% 70% কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, তো সত্যি এই পরিস্থিতি তৈরি হবে, আমাদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে আর আমরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদের। তবে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে পশ্চিমবঙ্গে মানুষ একটু সহ্য ক্ষমতা বেশি, কিন্তু যখন মানুষ রিটালিয়েট করা শুরু করে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য করে বলবো, যাই করছেন বিষয়টাকে রাজনৈতিক রাখলে ভালো হয়। বিষয়টাকে রাজনৈতিক জায়গা থেকে নিয়ে একটা অন্য
একটা অ্যাঙ্গেলে চলে যাওয়া, বিষয়টা ভালো হবে না, রাজ্যের পক্ষেও ভালো হবে না, আপনার পক্ষেও ভালো হবে না, আমাদের পক্ষেও ভালো হবে না, সার্বিকভাবে মনুষ্য জাতির পক্ষে ভালো হবে না। সন্দেশখালীর মহিলাদের কি হবে? রেখা পাত্রর খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। আমাদের কাছে জেলিয়াখালীর মহিলারা বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাদের রড দিয়ে মারধর করা হচ্ছে আর খুনের হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? আমি আবার এখানেও বলছি, সন্দেশখালীর ঘটনাতে যেটা দেখা যাচ্ছে, এই শাহজাহান বাহিনীরা এই যারা যে তাণ্ডব শুরু করেছে, ওখানে তো প্রচুর অর্থে রোহিঙ্গা ইনফিল্ট্রেশন আছে, প্রচুর অর্থে সেখানকার যারা রোহিঙ্গা মানুষজন তাদেরকে তো বহু ক্ষেত্রে ঢুকিয়ে ওখানে বসবাস বসতি ক্রিয়েট করা হয়েছে, এবং বহু জায়গাতে একদম সংগঠিতভাবে বেছে বেছে সেই সমস্ত মা বোনেদেরকে ওপর হামলা করা হচ্ছে, যাদের হাতে শাখা পলা, যাদের মাথায় সিঁদুর আছে, যেই সমস্ত বাড়িতে তুলসী মঞ্চ আছে, সেই সমস্ত বাড়িগুলো বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, এবং আক্রমণ করা হচ্ছে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং একটা সম্পূর্ণ একটা আলটিরিয়ার মোটিভ নিয়ে। এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তবে বিশৃঙ্খলতা কাপেলড উইথ তৃণমূল কংগ্রেসের ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দেওয়ার ফলে যে কি বিভৎস একটা আকার নিতে পারে, আপনি যান বসিরহাটে গেলে বুঝতে পারবেন। এবং এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক নয়, তারা দেখাতে চাইছে বিষয়টা যে রাজনীতির মোড়কে, যে বিজেপির লোকজনকে মারছে। শুধু বিজেপি নয়, সনাতনী মানুষজনদেরকে চিহ্নিত করে করে আক্রমণ করা হচ্ছে। 26কে টার্গেট করে এগোতে গেলে এখনই কি কি করা উচিত? কারণ 2026 লক্ষ্মীর ভান্ডার মাইনাস মুসলিম ভোট আর আইপ্যাক, সেক্ষেত্রে কিভাবে? পশ্চিমবঙ্গের সনাতনী মানুষজনদেরকে জাগ্রত হতে হবে, পশ্চিমবঙ্গের সনাতনী মানুষজনদেরকে সংগঠিত হতে হবে, পশ্চিমবঙ্গের সনাতনী মানুষদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের এই যে পশ্চিমবঙ্গটাকে বর্তমানে যে রাজ্য সরকার পশ্চিম বাংলাদেশ বানাতে চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যারা ওপার বাংলা থেকে একটা সময় এসেছিল, ওপার থেকে শুধুমাত্র সম্ভ্রম ইজ্জত বাঁচানোর জন্য মাথায় করে শুধু তাদের ইষ্ট দেবতাটাকে মাথায় নিয়ে, তাদেরকে আবার বুঝতে হবে সেই যন্ত্রণায় তাদেরকে আবার ভুগতে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে যেভাবে মেরুকরণের রাজনীতি করে যাচ্ছেন, এই রাজ্যের সনাতনী মানুষজনদেরকে আবার হয়তো এই রাজ্য থেকে বিতাড়িত হতে হবে এটা যদি চলতে থাকে। তাই পশ্চিমবঙ্গের সনাতনী মানুষদেরকে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সংগঠিত হতে হবে। দেখুন তো, যেখানে যেখানে যেই বুথগুলোতে, আমি আপনাকে প্রচুর বুথের এক্সাম্পল দিতে পারি যেখানে মুসলিম কনসলিডেশন বেশি, সেখানে দেখুন বিজেপি 4টে 5টা 6টা 10টা এরকম করে ভোট পেয়েছে, আর সেখানে কনসলিডেশনটা দেখুন উল্টো দিকে। উল্টো দিকে আমাদের যেখানে সনাতনী মানুষজনরা, সেখানে আমরা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে এমন একজন ব্যক্তির সমর্থন করেন যিনি হিন্দুদেরকে বলেন তারা 30% কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, এরপরও সনাতনী মানুষজনরা চুপ করে থাকে। পশ্চিমবঙ্গে যতদিন না সনাতনী মানুষজনদের কনসলিডেশন হবে, যতদিন না সনাতনী মানুষজন সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আমাদের এই দুর্ভাগ্য চলতে থাকবে। পরবর্তী এই মুহূর্তে আমরা দেখছি বঙ্গ বিজেপির অন্দরে যে মানে বিষয়টা নিয়ে একদম চর্চা তুমুলে বলা চলে, এবং সোশ্যাল মিডিয়া দুটো ভাগ হয়ে গিয়েছে, যে দিলীপ ঘোষের সৈনিক, দিলীপ দার সৈনিক। এসব কিচ্ছু নেই, এগুলো কিছু লোকজন যারা এগুলোকে ঝামেলা উস্কাচ্ছে, এগুলো কোনো কিচ্ছু না। আপনি এই কথা বলছেন, দিলীপ বাবুর নির্বাচনে শুভেন্দু বাবুর যারা যারা মানুষজন আছে যারা শুভেন্দু বাবুকে ভালোবাসেন, বা তারা প্রচন্ডভাবে প্রাণপাত করে পরিশ্রম করেছে। শুভেন্দু বাবু দিলীপ বাবুকে জেতানোর জন্য যে অর্থে পরিশ্রম করেছে ধ্যান ধারণার বাইরে। শুভেন্দু বাবু প্রত্যেক কটা প্রার্থীকে, আমি ফর এক্সাম্পল দিলীপ বাবুর কথা বলছি, শুভেন্দু বাবু পশ্চিমবঙ্গের 42টা আসনে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য যেভাবে প্রাণপাত পরিশ্রম করেছে, ভাবনার বাইরে, চিন্তার বাইরে। সুকান্ত বাবুও করেছেন, কিন্তু সুকান্ত বাবু ফার্স্ট দিকটা নিজের কেন্দ্র নিয়ে যেহেতু নিজে প্রার্থী, খুব স্বাভাবিক কারণে সেটা, এবং তারপরেও সেটার বাইরে গিয়ে উনি যথেষ্ট করেছেন, সবাই করেছেন। দিলীপ বাবু নিজের নির্বাচন শেষ করে যতটা পেরেছেন পরিশ্রম করেছেন, প্রত্যেক নেতা পশ্চিমবঙ্গে পরিশ্রম করেছে। যারা এই বিভাজনগুলো সৃষ্টি করতে চাইছে, তারা আখেরে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করতে চাইছে। তারা কোনো অর্থে দেখুন হয়তো আইপ্যাকের থেকে পয়সা খেয়ে বসে আছে। যারা এই বিষয়গুলো করতে চাইছে, তারা তৃণমূলের সাথে যোগসাজশ করে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করতে চাইছে। ভারতীয় জনতা পার্টির মধ্যে এই ধরনের কোনো বিভাজন নেই। ভারতীয় জনতা পার্টিতে সুকান্ত মজুমদারও যেমন নেতা, শুভেন্দু অধিকারীও তেমন নেতা, দিলীপ ঘোষও তেমন নেতা, সবাই শ্রদ্ধেয়, সবাই প্রণম্য, এবং সবার অবদান আছে ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্র করে। ভারতীয় জনতা পার্টি 2 থেকে যখন 18 হয়েছে, সমস্ত নেতাদের কৃতিত্ব আছে। আবার পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে 3 থেকে যেমন 77 হয়েছে, তাতেও পশ্চিমবঙ্গের সব নেতাদের অবদান আছে। আজকে অনেকে বলছে সিট কমেছে, হতেই পারে, রাজনীতিতে বাড়া কমা চলতে থাকে, তার মানে তো এই নয় যে কেউ পরিশ্রম করেন। এই সমস্ত যারা এই তত্ত্বগুলো আওড়াচ্ছেন বা তত্ত্ব কথা যারা বলছেন, এগুলো ঠিক কথা বলছেন না। আমরা এইটুকুন মনে করি, ভারতীয় জনতা পার্টির একজন ডিসিপ্লিন সোলজার হিসাবে আমরা দলগতভাবে এক,
কোনো তফাৎ নেই, কোনো বিভাদ নেই, কোনো বিবেচন নেই। কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা যে কোনো পরিবারে হতে পারে, বড় পরিবারে একটু আধটু ভুল বোঝাবুঝি হতে পারে, ওগুলো কোনো বড় ফ্যাক্টর না। আমরা নির্বাচন কেটে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, আমরা যেদিনকে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে পরের দিন থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি 26-এ আমরা কিভাবে লড়বো। এবং তার আগে তো 4টে উপনির্বাচন আছে। ভারতীয় জনতা পার্টি ইজ অল ফোকাসড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার মতে কৌস্তব বাগচির মতে পরবর্তী রাজ্য সভাপতি কে হলে ভালো? আমি 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 এই আমি দলের কে সভাপতি হবে এই নিয়ে মন্তব্য করার মতন ঔদ্ধত্য আমার নেই। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এক ঝাঁক নেতৃত্ব আছে, সবাই সবার অবদান রেখেছে, সবাই সবার কার্যক্ষেত্রে তাদের দক্ষতার নিদর্শন রেখেছে, কিন্তু দল ঠিক করবে। ভারতীয় জনতা পার্টি তো এক ব্যক্তির পার্টি না যে বাড়ি থেকে বসে বলে দেওয়া হয় তুমি আজকে সভাপতি, তুমি আজকে সভাপতি পদ থেকে সরে গেলে, এরকম ব্যাপার না। ভারতীয় জনতা পার্টি কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি আছেন এবং তারপরে দলের সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড আছে, দলের উচ্চ নেতৃত্ব আছে, অবজারভাররা আছে, সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নেবে। তারপরে যিনি হবেন আপনারা সকলেই দেখতে পারবেন। তবে এমন একজন ব্যক্তি হবেন নিশ্চয়ই, যিনি আগামী দিন সংগঠনটাকে পশ্চিমবঙ্গে একটা অন্য মাত্রা দেবে এবং সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গে যারা এখন প্রচুর কর্মী সমর্থকরা আছে, যারা আমরা এই নির্বাচনে যা ফলাফল আশা করেছিলাম পশ্চিমবঙ্গে, হয়তো সেই অর্থে আমরা সিটের নিরিখে সেটা পাইনি, ভোট আমরা প্রচুর পেয়েছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভোট আমাদের বেড়েওছে। কিন্তু মুশকিলটা সেটা হচ্ছে যে অনেকে হয়তো সিটের নাম্বারের ক্ষেত্রে একটু মূর্ছে পড়েছে, একটুখানি মন ভেঙে গেছে তাদের। এমন একজন সভাপতি হবে যিনি সবাইকে একদম আবার এনকারেজ করে আবার লড়াইয়ের ময়দানে নামিয়ে সেই একই উৎসাহের সাথে তৃণমূলের বিরোধিতা সবাইকে একসাথে নামাতে পারবে, এমন একজন কেউ হবে। 2026-এর বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি শুভেন্দু অধিকারী হতে পারে? এটা তো আমি বা শুভেন্দুবাবু বলার কেউ নয়। শুভেন্দুবাবু অ্যাজ এ লিডার অফ অপোজিশন হি হ্যাজ ডান এ রিমার্কেবল পারফরমেন্স। এই কথাটা আমি আজ থেকে বলছি না, আমি যখন কংগ্রেসে ছিলাম তখনও বলতাম যে শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসেবে যেভাবে তার দায়িত্ব পালন করেছে এটা সত্যি অভাবনীয়। কিন্তু এটা তো দল ঠিক করবে। দল যখন সংখ্যা পাবে, পশ্চিমবঙ্গে যখন দল ক্ষমতায় আসার মতন একটা জায়গায় হবে, যখন সেই পর্যালোচনা হবে, দলের যে বিধায়ক দল হবে তারা সিদ্ধান্ত নেবে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এখানে তো এখন থেকে বলার কিছু নেই। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর যা ভূমিকা সেটা কোনোভাবেই সেটা অস্বীকার করা যায়, সম্পূর্ণভাবে অনস্বীকার্য। এবং সেটা যে রাজনৈতিক দলই করুন না কেন, হয়তো সিপিএম এর লোকেরা ক্যামেরার সামনে বলবে না, কিন্তু পেছনে বলবে শুভেন্দু অধিকারীর মতন বিরোধী দলনেতা হয় না। কংগ্রেসের লোকেরা সামনে বলবে না, কিন্তু পেছনে বলবে যে শুভেন্দু অধিকারীর মতন বিরোধী দলনেতা হয় না। কারণ এই সিপিএম বলুন বা কংগ্রেস বলুন, তাদের আমলে তাদের বিরোধী দলনেতাদের দেখেছে, তাদের দলের সাথে যারা যুক্ত ছিল বিরোধী দলনেতারা, যেমন সূর্য মিশ্রকে দেখেছেন, তারপরে আমাদের আব্দুল মান্নানকে দেখেছেন, তারা দেখেছেন তাদের ওই বিরোধী দলনেতাদেরকেও দেখেছেন, আর আজকে শুভেন্দু অধিকারীকেও দেখছেন। তো শুভেন্দুবাবুর ভূমিকা নিয়ে কোনো প্রশ্নই করা যাবে না, কারণ শুভেন্দুবাবুর যা ভূমিকা এটা হচ্ছে সম্পূর্ণভাবে কি বলবো, ইটস অ্যাবসলিউটলি প্রেসওয়ার্দি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে এটা বলার মতন জায়গায় আমি নেই। আমি আশা করি এই জায়গাটাতে শুভেন্দুবাবুও সেটা বলতে পারবেন না, এটা তো দলের ব্যাপার, দল ঠিক করবে। তবে আবারও বলছি, শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেটা সম্পূর্ণভাবে প্রশংসনীয়। কোনোভাবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিদের মধ্যে একটা জোশ পয়দা করতে পেরেছে। কলকাতার সামনেই বিধানসভার উপনির্বাচন রয়েছে আর 4টি কেন্দ্রে বিজেপি কি ঘুরে দাঁড়াতে পারবে এবং কিভাবে ফলাফল কি হতে পারে বলে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল 80 সালে তৈরি হয়েছে, 2টো সাংসদ থেকে ভারতবর্ষের পরপর 3টে টার্ম তারা সরকার করছে। তো ভারতীয় জনতা পার্টির কাছে ঘুরে দাঁড়ানোর কোনো ব্যাপারে এসব কোনো কিছু না। আপনারা ভাবছেন যে ভারতীয় জনতা পার্টি প্যান ইন্ডিয়া খারাপ রেজাল্ট করেছে, আমি কিন্তু বিষয়টাকে অন্যভাবে দেখি। একটা সরকার 3rd কনজিকিউটিভ টাইম তারা সরকার করছে, হিউজ অ্যান্টি ইনকামবেন্সি। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের এক্সপেকটেশন ছিল যে 300, 350, 400 আসন পাবে, সেটা তারা না পেলেও এমন আসনও পায়নি। আমি আপনাকে বলছি, যেমন ধরুন দ্বিতীয় ইউপিএ সরকার যখন হয়েছিল তখন কিন্তু কংগ্রেসের সাংসদ সদস্য ছিল কতজন জানেন তো? 209 জন। তো সেই কংগ্রেস যদি এখন ভারতীয় জনতা পার্টিকে জ্ঞান দেওয়া শুরু করে, খুব লজ্জা লাগে দেখে। কারণ আমার পুরনো দল ছিল তো খুব লজ্জা লাগে। কারণ ভারতীয় জনতা পার্টি 240খানা আসন নিয়ে তারা সরকার করছে, তার সাথে তার এনডিএ পার্টনার্স রয়েছে, তাদেরকে নিয়ে সরকার করছে, এর মধ্যে কোনো অভাবনীয় কোনো ব্যাপার নেই। আমি যেটা আপনাকে আবার বলছি, ভারতীয় জনতা পার্টির কাছে ঘুরে দাঁড়ানোর আলাদা করে ব্যাপার নয়। ভারতীয় জনতা পার্টির কাছে প্রত্যেকটা নির্বাচনই হচ্ছে পরীক্ষার মতন, প্রত্যেকটা পরীক্ষাতেই ভারতীয় জনতা পার্টি ভালো ফল করতে চায় এবং করবই, যথেষ্টভাবে আমরা করব। আমরা দেখছি নবান্নের নানা ফাইল নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রী, কি বলবেন? কি করবে, সরকারি লোকেদের ডিএপিএ দেবে না ঠিকঠাক মতন, সরকারি লোকেরা তো খবর পাচার করবে। আর মুখ্যমন্ত্রী এটা আটকাতে পারবেন না। সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ সঞ্চার হয়েছে
তো সেটাকে মুখ্যমন্ত্রী আটকাতে পারবে না। আমরা সব খবর পাই, মুখ্যমন্ত্রী কি, তার ডিপার্টমেন্টের কি হচ্ছে না হচ্ছে, আমাদের দলের মানে আমি ব্যক্তিগতভাবে সবটা না পেলেও আমাদের দলের সবাই পায়। এবং দেখবেন শুভেন্দুবাবু এক সময় যে প্রেস কনফারেন্স গুলো করেন বা এ করেন, দলের মধ্যে থেকে তো খবর পায় বলেই তো খবরগুলো করে। এবং শুধু কাকে আটকাবে, দলের আমলা গামলাদের আটকে আর কি করবে? তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ অনেকে বসে আছে, তৃণমূল কংগ্রেসের একটুখানি বাজারটা খারাপ হতে দিন না, দেখবেন দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো এই নির্বাচনটাই যদি আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আজকে 25-এর উপর আসন পেত, আপনি দেখতেন তৃণমূল কংগ্রেসকে মার্কেটে খুঁজে পাওয়া যেত না। আজকে কোনো একটা রাজনৈতিক বিন্যাসের কারণে, একটা অঙ্কের কারণে তৃণমূল কংগ্রেস আসন যেহেতু বেশি পেয়েছে, তাদের দলের লোকগুলো আছে, কিন্তু সবাই মোটামুটি আমি যতদূর জানি ভারতীয় জনতা পার্টির বহু নেতাদের সাথে তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক সাংসদ যোগাযোগ রাখে, সময় মতন দেখতে পারবেন। আর কৌস্তবদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশাসন আরো সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি 3-4টি আসন। নবান্নের প্রশাসনিক বৈঠকে এমনই দাবি করছেন। দেখুন, এইটুকুন আমি আপনাকে বলতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন যদি সক্রিয় হতো, আমি এটা রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী দুজনকেই ধরে বলছি, তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসের আসনটা গোটা 10 কমতো এবং ভারতীয় জনতা পার্টির আসন গোটা 10 বাড়ত। তো সেটা হতে পারত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপক হারের আসন পাওয়াটার পেছনে একটা প্রশাসনিক ভূমিকা আছে। আজকে ক্যামেরার সামনে উনি সেটাকে তিরস্কার করছেন, কিন্তু ক্যামেরার পেছনে গিয়ে তাদেরকে পুরস্কৃতই করবেন আমার মনে হয়। বিধায়ক সোহমের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁর মালিক অভিযোগ আনিসুল এবং তার পরিবার হুমকির মুখে রয়েছে, তাই নিজের ও পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে হ্যাঁ, ও ছোটবেলায় আগে হরলিক্স চাটতো, এখন চটি চাটে। তো এখন যার চটি চাটে তো তার মতনই তো হাব ভাব করবে, তার মতনই তো বিচার আচার করবে, তার মতনই তো আচার ব্যবহার করবে। যেই ধরনের ব্যবহার করেছেন, আসলে ব্যাপার কি বলুন তো, এই সমস্ত লোকজন রাজনীতিতে মিসফিট, এরা রাজনীতির যোগ্যই না। এখন কি করবে? এখন কালে চক্রে মিলে একটা জায়গায় তৈরি হয়ে গেছে, সিনেমা টিনেমার নামটা ভাঙি এখন হয়ে গেছে, এখন এখানে এসে দাদাগিরি দেখাচ্ছে। সরকার আছে তাই কেউ কিছু করছে না। আজকে এটা যদি ভারতীয় জনতা পার্টির সরকার হতো, ঘাড় ধরে এতক্ষণ জেলে ভরে দেওয়া হতো। তাদের সরকার আছে বলে এখন একটা বেলেবেল সেকশনে মামলা হয়েছে মাত্র 323 দিয়ে। এটা যদি ভারতীয় জনতা পার্টির সরকার থাকতো, দেখতেন ঘটনাটা ঘটার আধা ঘন্টার মধ্যে ওকে ঘাড় ধরে জেলে ভরে দেওয়া হতো। সাহস পাচ্ছে কারণ এই সরকার দুর্বৃত্তদের সরকার, দুর্বৃত্তরা পরিচালন করছে এই সরকারটা। আমার শেষ প্রশ্ন আপনাকে, মুখ্যমন্ত্রী বলছেন এই সরকার 15 দিন টিকবে কিনা, দেখুন কি বলবেন? প্রচন্ড গরম পড়েছে, মুখ্যমন্ত্রী একটু বেশি করে জল খান, মাথায় একটুখানি আইস ব্যাগ দিন, শরীর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে ভুলভাল বকছেন, ভালো থাকবেন।